উদারবাদীরা বা উদার আশাবাদীরা বা আইডিয়ালিস্টরা প্রথমে আন্তর্জাতিক সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে কীভাবে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই কথা বলেছেন, যার ফলস্বরূপ জাতিসংঘ, সম্মিলিত জাতিপুঞ্জের মতো প্রতিষ্ঠানের উৎপত্তি হয়। পরবর্তীতে এর বিপরীতে এই যে আন্তর্জাতিক সম্পর্কের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় বা প্রথম বিশ্বযুদ্ধের পর এই যে যুদ্ধ যাতে আটকানো যখন না যায়, তখন রিয়ালিস্ট বা বাস্তববাদীদের উৎপত্তি। বাস্তববাদীরা বলে যে রাষ্ট্র কি করবে সেটা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভব নয়। কারণ রাষ্ট্র প্রকৃতি হচ্ছে যুদ্ধবাদ, যুদ্ধকে তারা প্রশ্রয় দেয় এবং যুদ্ধ তারা করবে, এটাই হচ্ছে রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য, যে কারণে তারা যুদ্ধ করবেই। এটা হলো বাস্তববাদীদের ধারণা, এবং বাস্তববাদীরা রাষ্ট্র কি করবে সেটা জাতীয় স্বার্থের উপর নির্ভর করবে, এটাই তারা বলেছেন। এবং বাস্তববাদীদের এই ধারণাকে আবার সমালোচনা করে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আর একটা নতুন ধারার উৎপত্তি হয়, নিউ লিবারালিজম বা নয়া উদারবাদ। তারা বলছে না, রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি কিন্তু অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে বিভিন্ন সামাজিক বা বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, তারা নানাভাবে বিভিন্ন দেশের সম্পর্ককে প্রভাবিত করার চেষ্টা করে। এবং এর বিপরীতে বা একে সমালোচনা করে নয়া উদারবাদকে সমালোচনা নয়া বাস্তববাদী ধারণার কিন্তু আবার উৎপত্তি হয়েছে। নয়া বাস্তববাদীরা কি বলছে যে না, রাষ্ট্র অন্যান্য প্রতিষ্ঠান হয়তো রাষ্ট্রের মধ্যে রয়েছে, কিন্তু শেষ বিচারে এই সমস্ত বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষেত্রে যে বা আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা, বিভিন্ন সম্পর্ক স্থাপনা মানে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু শেষ বিচারে এই যে আপনার এই অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, সংস্থার থেকেও কিন্তু রাষ্ট্রই কিন্তু শেষ বিচারে প্রাধান্য প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রই শেষ বিচারে তার মতামত রাখবে এবং রাষ্ট্রই শেষ বিচারে বিচারটা কিন্তু করবে। এছাড়া যে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যার ক্ষেত্রে আরও একটা ধারণা হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এবং আচরণবাদীরা কিন্তু বলার চেষ্টা করেছেন যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে, বৈজ্ঞানিক যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেগুলোর মাধ্যমে কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করা যায় সেটা তারা বিচার বিশ্লেষণ করেছেন এবং দেখিয়েছেন কি কীভাবে প্রত্যেক রাষ্ট্রের ভিতর সম্পর্কের বিবর্তন বা পরিবর্তন লক্ষ্য করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি বিস্তারিতভাবে বাস্তববাদী তত্ত্ব বা রিয়ালিস্ট থিওরি নিয়ে। এই বাস্তববাদী তথ্যে কিন্তু রাষ্ট্রই কিন্তু মূল আলোচ্য বিষয়। আসলে বাস্তববাদী তথ্য আলোচনা করার আগে বলে রাখি, এর আগে কৌটিল্যকে নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু যে কৌটিল্য যে সম্প্রসারণশীল নীতি, যে রাষ্ট্রের একটা প্রকৃতির কথা কৌটিল্য বলছেন, যে প্রকৃতপক্ষে রাষ্ট্র হচ্ছে তার সাম্রাজ্যের বিস্তার করার জন্য সদা সতর্ক ব্যস্ত থাকবে। ঠিক এই ধরনের তিনিও কিন্তু বাস্তববাদী, এবং এছাড়া আরও অনেক বাস্তববাদী রয়েছে, তাদের নানা রকম মতামত রয়েছে। তো প্রথমে যদি বাস্তববাদীদের সাধারণ যে আলোচনা সেখানে যদি দেখি, সেখানে বাস্তববাদীরা কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক বা আন্তর্জাতিক সম্পর্কের যে ব্যাখ্যা, সেখানে কিন্তু রাষ্ট্রকে তারা প্রধান কারক হিসেবে দেখিয়েছেন, এবং ব্যক্তি বা আন্তর্জাতিক যে সংগঠন, অন্যান্য যে বেসরকারি সংস্থা বা এই এনজিওর, এদের ভূমিকাকে নিতান্তই গুরুত্বহীন বা গৌণ হিসেবে দেখেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বাস্তববাদী যারা থিওরিস্ট, সে বাস্তববাদী তাত্ত্বিকরা কিন্তু এদের ভূমিকাকে এক প্রকার ছোট করে দেখছেন। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কিন্তু বাস্তববাদীরা কিন্তু ক্ষমতার রাজনীতির কথা বলেছেন বা পাওয়ার পলিটিক্সের কথা বলছেন, যেখানে তারা আন্তর্জাতিক রাজনীতি এই দৃষ্টিকোণ থেকে তারা নিছক ক্ষমতার রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক, জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় অস্তিত্ব রক্ষার বা অস্তিত্ব সংরক্ষণের লক্ষ্যেই কিন্তু পরিচালিত হবে। আর রাষ্ট্রের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে জাতীয় স্বার্থ, সেই জাতীয় স্বার্থের উপরে ভিত্তি করে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু নির্ধারিত হবে, এমনটাই তারা বলছেন। এবং বলছেন যে জাতীয় যে স্বার্থ এবং রাষ্ট্রীয় অস্তিত্ব সংরক্ষণের লক্ষ্যে কিন্তু রাষ্ট্র পরিচালিত আন্তঃরাষ্ট্রীয় যে প্রতিদ্বন্দ্বিতা, সংঘাত আর যুদ্ধের যে ক্ষেত্র মাত্র ছাড়া তারা কিন্তু কিছু বলছেন না। এরা সেই
কৌটিল্যের ভাষাতেই কথা বলছেন যে রাষ্ট্র যুদ্ধবাজ, রাষ্ট্র তার সীমানা সম্প্রসারণের চেষ্টা করছেন ইত্যাদি ইত্যাদি। সেখানে পাওয়ার পলিটিক্সের ধারণা কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এছাড়া যে এবং এক্ষেত্রে তারা যে রাষ্ট্রীয় ক্ষেত্রের যে এই ধারণাকে তারা মানব প্রকৃতির সঙ্গে কিন্তু রাষ্ট্র প্রকৃতিকে মেলানোর চেষ্টা করেছেন, এবং তারা বলছেন যে মানুষ যেমন তার নিজ যে ক্ষমতা অর্জনের লক্ষ্য থাকে বা ক্ষমতা লেনসা থাকে, এবং রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু সেই দ্বন্দ্ব সংঘাত দেখা যায়। রাষ্ট্র কিন্তু ক্ষমতাকে করায়ত্ত করার চেষ্টা করে, এবং মানুষ যেমন তার নিজ চিন্তায় বা হিত চিন্তায় সবসময় মগ্ন থাকে, রাষ্ট্র কিন্তু তার হিত চিন্তায় মানে নিজের যে উন্নতি সেটা নিয়েই সবসময় ব্যস্ত থাকে। এবং অপরের কর্তৃত্বের কাছে কিন্তু মানুষ যেমন আত্মসমর্পণ করতে চায় না বা অনীহা দেখায়, রাষ্ট্রও তেমন অনীহা দেখায়। আর মানব প্রকৃতির বিষয়ে এই নৈরাজ্যবাদী যে ধারণা, এই ধারণারই প্রতিধ্বনি কিন্তু রাজনৈতিক তথা আন্তর্জাতিক রাজনীতির যে বাস্তববাদী চিত্রণ বা বাস্তববাদী ব্যাখ্যা, সেখানে কিন্তু লক্ষ্য করা গিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনা ক্ষেত্রে। এবং সেই সাথে সাথে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যাখ্যার ক্ষেত্রে বাস্তববাদীরা কিন্তু রাষ্ট্রকে একটা স্বতন্ত্র নৈতিক শক্তির আধার হিসেবে উল্লেখ করেছেন। আর রাষ্ট্রীয় যে স্বার্থ রক্ষার বাধ্যবাধকতায় কিন্তু তাদের কাছে নৈতিকতার ভিত্তি। আর রাষ্ট্র বহির্ভূত কোনো নৈতিক সমাজের বা মোরাল কমিউনিটির অস্তিত্বে তারা কিন্তু বিশ্বাসী নন। কোনো সর্বজনীন কোনো নৈতিক বিধির ধারণাতেও তাদের কোনো আস্থা নেই। এবং তাদের কাছে মান্যতা বা কার্যকারিতা শেষ বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। বস্তুত কোনো আন্তর্জাতিক চুক্তি বোঝাপড়া যদি কোনো রাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী হয়ে দাঁড়ায়, তবে সেই চুক্তি লঙ্ঘন করতে রাষ্ট্র কিন্তু পশ্চাৎপদ হয় না। আসলে কোনো আন্তর্জাতিক চুক্তির জন্য যদি কোনো রাষ্ট্রের স্বার্থ বিঘ্ন হয়, সেক্ষেত্রেও কিন্তু তারা সেই চুক্তিকে মান্য করবে না, এমনটাই ধারণা দিচ্ছেন এই বাস্তববাদী তাত্ত্বিকরা। এবং বাস্তববাদীরা এটাই বোঝানোর চেষ্টা করছেন যে রাষ্ট্র মোরাল কমিউনিটি, এবং এটাই একমাত্র, এর বাহিরে কোনো কিছুর অস্তিত্বকে তারা কিন্তু স্বীকার করছেন না যারা বাস্তববাদীরা। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধারণা খুব ইম্পর্টেন্ট, যেটা ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার যে ভারসাম্যের কথা কিন্তু তারা বলছেন। বাস্তববাদী তাত্ত্বিকরা এটাকে ব্যাখ্যা করছেন রাষ্ট্রীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। ক্ষমতার ভারসাম্যকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন তারা। যখন একটা রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্রকে দেখে যখন তারা নিরাপত্তাহীনতায় অন্য কোনো রাষ্ট্র ভোগে, সেক্ষেত্রে কিন্তু এক বা একাধিক রাষ্ট্র কি করে, তাদের মধ্যে একটা শক্তি জোট গড়ে তোলে, বা এই রাষ্ট্রগুলোর জোট গঠন করার মাধ্যমে নিজস্ব শক্তি সামর্থ্যের একত্রীকরণ ঘটিয়ে প্রতিপক্ষের ক্ষমতাকে প্রতিহত করা, নিজেদের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষায় সচেষ্ট হয়। এভাবে বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতার মধ্যে যে একটা ভারসাম্য গড়ে ওঠে, তার ফলে কোনো রাষ্ট্র বা রাষ্ট্রজোটের পক্ষে মাত্রাতিরিক্ত আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটাকে বলে ব্যালেন্স অফ পাওয়ার। আসলে কোনো শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে সেই রাষ্ট্রের আক্রমণজনিত বা সম্প্রসারণ নীতিজনিত ভীতির থেকে অনেক সময় অনেক রাষ্ট্র জোটবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে কিন্তু তারা বিভিন্ন শক্তিজোট গড়ে তোলে। আমরা দেখেছি যে চীনকে প্রতিহত করার জন্য আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, জাপান এই ধরনের রাষ্ট্রগুলো কিন্তু একটা জোট গঠনের চেষ্টা করছে। সুতরাং এটা যে ব্যালেন্স অফ পাওয়ার, মানে ক্ষমতার একটা ভারসাম্য রক্ষা করা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে ক্ষমতাগত ভারসাম্য রক্ষাই এর একটা উদ্দেশ্য। এছাড়া বাস্তববাদীরা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছেন, একটা হচ্ছে ডিফেন্সিভ রিয়ালিস্ট বা অফেন্সিভ রিয়ালিস্ট হিসেবে যারা পরিচিত। এই দুই শ্রেণীর তাত্ত্বিকরা দুইভাবে ক্ষমতাকে কিন্তু বা ক্ষমতার সম্প্রসারণকে তারা কিন্তু ব্যাখ্যা করছেন। এক্ষেত্রে বাস্তববাদীরা ক্ষমতার যে বিভিন্ন উপাদানের কথা বলেছেন, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি উল্লেখ করেছেন, তবে ক্ষমতাকে তারা মূলত সামরিক যে ক্ষমতা, সেই সামরিক ক্ষমতা হিসেবেই কিন্তু বুঝিয়েছেন। এবং ওয়ালাসের মতো যারা যে ক্ষমতাকে শুধুমাত্র সামরিক শক্তিবিদ্যা অন্য রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ আরোপ বা বল প্রয়োগের সামর্থ্য ঠিক নয় বা এভাবে তারা দেখেননি। এরা ক্ষমতার বরং তিনি বর্ণনা করেছেন যে রাষ্ট্রের যে সামগ্রিক সামর্থ্যের যোগফলের নিরিখে তাদের যে তারা
ক্ষুদ্র বা মাধ্যম হিসেবে কোনো রাষ্ট্রের অবস্থানটিকে নির্দিষ্ট হয়ে যায়। আন্তর্জাতিক ব্যবস্থায় বৃহৎ, মাধ্যম বা ক্ষুদ্র শক্তি হিসেবে রাষ্ট্রের যে অবস্থাটা সেটা নির্দিষ্ট হয়ে যায় বলে রাষ্ট্র একটা ক্ষমতার সম্প্রসারণের চেষ্টা করে বা সামরিক শক্তি বৃদ্ধির চেষ্টা করে। কিন্তু এই যে নয়া বাস্তববাদী শিবিরের মধ্যে কিন্তু একটা বিতর্কের উল্লেখ কিন্তু এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ওয়ালাজের মতো যারা রক্ষণশীল বাস্তববাদী তারা কিন্তু ডিফেন্সিভ রিয়ালিস্ট তাত্ত্বিক বলেন যে রাষ্ট্র ক্ষমতা সম্প্রসারণ প্রক্রিয়াটা একটা রক্ষণাত্মক প্রক্রিয়া। যে কোনো রাষ্ট্র তার নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য যতখানি প্রয়োজন ততখানি ক্ষমতা অর্জন করতেই তা প্রয়াসী হয়। কিন্তু মেয়ার শিমারের মতো যারা আগ্রাসনাত্মক বাস্তববাদী বা অফেন্সিভ যারা রিয়ালিস্ট তারা কিন্তু ক্ষমতার সম্প্রসারণ প্রত্যেক রাষ্ট্রের নিজের প্রাধান্য বিস্তারের উদ্যোগী হয় আর ক্ষমতার বিদ্যমান বন্টন ব্যবস্থাকে নিজের অনুকূলে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যায় এবং তার জন্য যে কোনো রকম ঝুঁকি নিয়ে তারা প্রস্তুত থাকে। আসলে এরা আগ্রাসনাত্মক বাস্তববাদীর ধারণা হিসেবে যে ক্ষমতার যে সম্প্রসারণ আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র আত্মরক্ষার জন্য নয়, যেটা শুধুমাত্র কিন্তু হচ্ছে না, যে ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হচ্ছিল সেটার জন্য কিন্তু শুধু হচ্ছে না, এটা কিন্তু রাষ্ট্র তার সম্প্রসারণশীল নীতি বা যে যে তার যে সম্প্রসারণশীল নীতি বা ক্ষমতার যে সম্প্রসারণ সেটা কিন্তু নিরাপত্তাগত কারণে নয়, নিজের প্রাধান্য বিস্তার দ্বারা উদ্যোগ হয় আর বন্টন ব্যবস্থাকে নিজের অনুকূলে আনার চেষ্টা করে, যে ক্ষমতার যে বন্টন ব্যবস্থা